আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হলো ডব্লিউবিসিএস এর কম খরচে অন্যতম সেরা অনলাইন কোর্স, কারণ এখানে আমরা 1300 প্লাস ভিডিও, 300 প্লাস চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং 950 প্লাস মক টেস্টের মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত ফিচার্স গুলো দেওয়া আছে সেইগুলো ফলো করলে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেনের জন্য আলাদা করে কিছু পড়ার দরকার হবে না। এখানে আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং অ্যাডমিশন নিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফলো করুন। তাহলে চলো আজকের ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে নেওয়া এই ক্লাসটি শেষ পর্যন্ত আমরা দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা আলোচনা করতে চলেছি আমাদের ইকোনমির উপরে ফিসকাল পলিসির 70টা কোশ্চেন অ্যান্সার আমরা আজকে আলোচনা করব ইকোনমিক্সের উপরে। তো প্রথম কোশ্চেনটা কি বলা আছে দেখো, প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে ডিভ্যালুয়েশন ইউজুয়ালি কজেস দ্য ইন্টারনাল প্রাইস টু। ডিভ্যালুয়েশনের ফলে ইন্টারনাল প্রাইস মানে কোনো একটা দেশের ভিতরে যে জিনিসপত্রের যে প্রাইস থাকে তার কি পরিবর্তন হয়? সঠিক উত্তর হবে অপশান সি, রিমেন আনচেঞ্জড। কেন? কারণ ডিভ্যালুয়েশন হচ্ছে কি, ডিভ্যালুয়েশন হচ্ছে অন্য কোনো কারেন্সির সাপেক্ষে রিলেটিভ টু অ্যানাদার কারেন্সি অর গ্রুপ অফ কারেন্সি, তাদের সাপেক্ষে যদি আমাদের কারেন্সির বা আমাদের বা যে কোনো দেশের কারেন্সির ভ্যালু কমে, যেমন ফর এক্সাম্পল ধরো টাকার সঙ্গে ডলারের যে ভ্যালুটা সেইটার কথা বলা হচ্ছে। তো আমাদের যদি $1 সমান আগে 70 টাকা ছিল, এখন হয়তো 75 টাকা, ভবিষ্যতে 80 টাকা হবে, এটা কি? এটা হচ্ছে ডিভ্যালুয়েশন। তো ডিভ্যালুয়েশনের ফলে আমাদের ইন্টারনাল প্রাইসের কোনো পরিবর্তন হয় না, কারণ কি আমাদের টাকার ভ্যালুটা বাইরের অন্য কোনো কারেন্সি সাপেক্ষে, ডলার বা পাউন্ড এদের সাপেক্ষে আমার চেঞ্জেস হচ্ছে। আমার নিজের দেশে তো 1 টাকার পরিমাণটা কমে 50 পয়সা হয়ে যাচ্ছে না, হ্যাঁ কিছু সেটা পরিবর্তন হচ্ছে ইনফ্লেশনের জন্য, বাট ডিভ্যালুয়েশনের জন্য কোনো পরিবর্তন হচ্ছে না। সেই কারণে আমাদের দেশের ভিতরে ইন্টারনাল প্রাইসের কোনো পরিবর্তন হয় না। এফেক্ট পড়ে কোথায়? এফেক্ট পড়ে শুধুমাত্র হচ্ছে আমাদের দেশের যে এক্সপোর্ট, এক্সপোর্টটা কি হয়ে যায়? এক্সপোর্ট হচ্ছে আমাদের বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। কোনো একটা এক্সপোর্টটাকে হচ্ছে কি হয়ে যায়? লেস এক্সপেন্সিভ হয়ে যায়, ইম্পোর্ট মোর এক্সপেন্সিভ হয়ে যায়। কোনো কিছু যখন আমাকে আমদানি করতে হয় তার আমার খরচা বেড়ে যায়, রপ্তানি করার খরচ কমে যায়। বোঝা গেল? তো তোমাদের এখানে এই এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা PDF পেয়ে যাবে, তোমরা দেখে নিও। 2 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য সাপ্লাই সাইড অফ ইকোনমিক্স লেজ গ্রেটার এমফ্যাসিস অন দ্য পয়েন্ট অফ ভিউ। আমাদের ইকোনমিক্সে কি দুটো সাইড থেকে, একটা হচ্ছে সাপ্লাই সাইড, একটা হচ্ছে আমাদের ডিমান্ড সাইড। তো সাপ্লাই সাইডে হচ্ছে বেশি এমফ্যাসিস দেওয়া হয় কোথায়? প্রডিউসারের উপরে, কারণ অবভিয়াসলি প্রডিউসারের উপর ডিপেন্ড করবে আমার সাপ্লাই কী হারে যাচ্ছে। তো সাপ্লাই সাইড সবসময় প্রডিউসারের উপর এমফ্যাসিস দেবে। আর আমার যে ডিমান্ড সাইড আছে সে কী করবে? সে কনজিউমারের যে ইন্টারেস্ট তার উপর বেশি এমফ্যাসিস দেবে, কারণ কনজিউমারের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আমার ডিমান্ড ভ্যারি করবে। সেই কারণে ডিমান্ড সাইডে এমফ্যাসিস হবে কনজিউমারের ইন্টারেস্টের উপর। সাপ্লাই সাইডে কোথায়? সেটা হচ্ছে প্রডিউসারের উপরে। নেক্সট 3 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য প্রাইস অ্যাট হুইচ দ্য গভর্নমেন্ট পারচেজ ফুড গ্রেনস ফর মেনটেনিং দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যান্ড ফর বিল্ডিং আপ বাফার স্টকস আর নোন অ্যাজ। পাবলিক ডিস্ট্রিবিউশন এবং বাফার স্টক বিল্ড আপ করার জন্য গভর্নমেন্ট যে রেটে জিনিসপত্র কেনে। বাফার স্টক মানে কি? বাফার স্টক মানে হচ্ছে তোমরা বলতে পারো যে খারাপ সময়ের জন্য কিছু স্টক করে রাখা হয়, যে হঠাৎ করে দেখা গেলো কোনো একটা পার্টিকুলার জিনিসের ডিমান্ড খুব বেড়ে গেল, এবার তখন যদি সাপ্লাই একদমই না থাকে তখন কি জিনিসটার দাম প্রচণ্ড বাড়বে, ইনফ্লেশন প্রচণ্ড বেড়ে যাবে। সেই কারণে কি হয়? সেই এমার্জেন্সি সিচুয়েশনের জন্য সবসময় কিছু বাফার স্টক তৈরি করে রাখা হয়, যেটা কি হয় আমার এমার্জেন্সি সিচুয়েশনে হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেলে সেই বাফার স্টক থেকে আমি জিনিসটাকে মার্কেটে সাপ্লাইটা করতে পারবো, যাতে আমার ইনফ্লেশন খুব বেশি না হয়। এখানে সঠিক উত্তর কী হবে? অপশান বি, প্রকিউরমেন্ট প্রাইস। প্রকিউরমেন্ট প্রাইসে জিনিসটা কেনা হয়। বাকি যেটা আছে, ফর এক্সাম্পল তোমার ধরো MSP বা মিনিমাম সাপোর্ট প্রাইস। মিনিমাম সাপোর্ট প্রাইস জিনিসটা কি? মিনিমাম সাপোর্ট প্রাইস হচ্ছে যে দামের থেকে কম দামে কোনো জিনিসকে বিক্রি করা মানে কেনা যাবে না কৃষকদের কাছ থেকে। কৃষকদের কাছ থেকে তুমি যখনই কোনো জিনিস কিনবে ওর MSPর থেকে কম দামে তুমি কিনতে পারবে না। আর যদি কোনো কারণে দেখা যায় যে কৃষকদের হচ্ছে মানে কোনো কারণে দেখা যাবে কোনো একটা পার্টিকুলার জিনিসের তো ডিমান্ড নেই, কেউ কিনতেই চাইছে না, মানে MSPতেও কেউ কিনতে চাইছে না, তখন সরকার কি করবে? সরকার হচ্ছে কৃষকদের কাছ থেকে MSPতে জিনিসটা কিনে নেবে, সরকার নিজে কিনে নেবে। এটাকে বলা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি ইস্যু প্রাইস। ইস্যু প্রাইসকে বলা হচ্ছে কি যে ইট ইজ দ্য প্রাইস অ্যাট হুইচ শেয়ারস আর অফার টু রিটেল ইনভেস্টার্স ইন IPO। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এজেন্সিজ
অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট ইমপ্লিমেন্টস দ্য প্রাইস সাপোর্ট স্কিম, পিএসএস বা প্রাইস সাপোর্ট স্কিম, এটা কে করে? সেটা হচ্ছে অপশন বি নেফেড, ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এরা কি করে? এরা হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল নোডাল এজেন্সি যেটা পিএসএস কে ইমপ্লিমেন্ট করে। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হু রেকমেন্ডস দ্য এমএসপি অ্যান্ড ইস্যু প্রাইসেস। আচ্ছা, এমএসপি কি জিনিস এক্ষুনি বললাম, এমএসপি ইস্যু করে কে? অপশন সি সিএসিপি, যেটাকে বলা হয় কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। 5 নম্বর কোশ্চেনটা মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন, দ্য বেস অফ কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ইজ বিং শিফটেড ফ্রম 1982 টু। আচ্ছা, বেস ইয়ার কি জিনিস তোমরা জানো? বেস ইয়ার মানে হচ্ছে যেটার উপর ডিপেন্ড করে আমাদের কি করা হয়, আমাদের ক্যালকুলেশন করা হয় থাকে। কিসের ক্ষেত্রে? সেটা হচ্ছে আমাদের রিয়েল জিডিপি। কোনো জিনিস যখন রিয়েল জিডিপি ক্যালকুলেট করা হয় না, রিয়েল জিডিপি সবসময় মনে রাখবে বেস ইয়ারের উপর ডিপেন্ড করে করা হয়। কিসের উপর? বেস ইয়ারের উপর। বেস ইয়ারের উপর ডিপেন্ড করে তৈরি করা হয় জিডিপিকে। আমাদের হচ্ছে কি হয়েছিল সেটা অপশন হচ্ছে 2001, অপশন ডি। 7 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং উড কজ দ্য এগ্রিগেট ডিমান্ড কার্ভ টু শিফট টু দ্য রাইট। আচ্ছা হ্যাঁ, এই কোশ্চেনটা একটু তোমাদের হয়তো খটোমটো লাগতে পারে, তাই এগ্রিগেট ডিমান্ড কার্ভ কি জিনিস সেটা তোমরা জানো না। সঠিক উত্তরের কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যান ইনক্রিজ ইন পারচেজেস বাই দ্য ফেডারেল গভর্নমেন্ট। আপাতত এটা জেনে রাখো, যদি থিওরি যখন পড়াবো তখন তোমাদের বলে দেবো। 8 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ পাবলিক গুড। কোনটা পাবলিক গুড নয়? সঠিক উত্তর অপশানে ইলেকট্রিসিটি। এটা কি? ইট ইজ এ ক্লাব গুড, ইনক্লুডিং ক্লাব গুডের মধ্যে কি কি পড়ছে? রোডস, ব্রিজ, গ্যাস, সিওয়েজ, ওয়্যারস, টেলিকম এটসেট্রা। এগুলো কি? এগুলো আমাদের পাবলিক গুড নয়, মানে সর্বসাধারণের জন্য পুরোপুরি সবাই ইলেকট্রিসিটি ব্যবহার করবে, বাট সবার জন্য, মানে পাবলিকলি। যেমন ফর এক্সাম্পল বলছি পাবলিক পার্ক। পাবলিক পার্ক কি? পাবলিক পার্ক হচ্ছে পাবলিক তার নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে, কিন্তু ইলেকট্রিসিটি যেরকম খুশি যেমন খুশিভাবে তুমি ইউজ করবে তা না, তোমাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হবে। সেই জিনিসটাই এখানে বলা হয়েছে, এবং তার জন্য তোমাকে পেমেন্ট করতে হবে। 9 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ মেন্ট বাই প্রাইস ডিসক্রিমিনেশন। প্রাইস ডিসক্রিমিনেশন বলতে আমরা কি বুঝি? সঠিক উত্তর হবে অপশন বি, এ সিচুয়েশন হোয়ার দ্য সেম প্রোডাক্ট ইজ সেড টু ডিফারেন্ট কনজিউমার্স ফর সোল্ড টু ডিফারেন্ট কনজিউমার ফর ডিফারেন্ট প্রাইসেস। মানে যখন দেখা যাবে সেম জিনিসটাই বিভিন্ন লোককে বিভিন্ন দামে বিক্রি করে দিচ্ছে কেউ, এটাকে বলে প্রাইস ডিসক্রিমিনেশন। 10 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ মেন্ট বাই পাবলিক গুড। দেখো পাবলিক গুড এক্ষুনি বললাম, আর এসে গেছে পাবলিক গুড জিনিসটাকে এখানে ভালো করে দেখে নাও। পাবলিক গুড হচ্ছে কি? যে অপশন বি, মানে কমোডিটি হুজ বেনিফিট আর ইনডিভিসিবলি স্প্রেড অ্যামং দ্য এন্টায়ার কমিউনিটি। মানে যার প্রফিটটা, মানে যেটাকে কি বললাম তোমাদের এক্ষুনি, যে সবাই সমানভাবে ব্যবহার করতে পারবে, সবার সমান অধিকার আছে, এই টাইপের জিনিসটাকে বলা হয় কি? পাবলিক গুড। 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, ইন দ্য ভিউ অফ দ্য ফ্যাক্ট দ্যাট কেরোসিন ইজ এন ইনফিরিয়ার গুড ইন ইন্ডিয়া, হোয়াট ইজ অর আর ইটস ইমপ্লিকেশনস। কেরোসিনকে যে বলা হচ্ছে ইনফিরিয়ার গুড, তার কারণ কি বা কি ইমপ্লিকেশন আসছে সেই জিনিসটা এখানে বলা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ মানে হচ্ছে ওয়ান অনলি। ওয়ান মানে কি বলা হচ্ছে? অ্যাজ হাউস হোল্ড গেটস রিচার দে কনজিউম লেস কেরোসিন। মানে এটা ঘটনা তাই যে যত তোমার লাইফস্টাইল বেটার হবে তখন তুমি কি করবে? ইনফিরিয়ার গুডসকে কম ব্যবহার করবে, তখন তুমি সুপিরিয়ার গুডসকে ইউজ করবে। যেমন কিছুটা কী হয় যে মানুষের যখন ইনকাম বেড়ে যায়, লাইফস্টাইল যখন বেটার হয়ে যায়, তখন মানুষ কী করে? মানুষ সবসময় ব্র্যান্ডেড জিনিসের দিকে দৌড়ায়, এটা একটা ফ্যাক্ট। তো সেটাই এখানে বলা হয়েছে যে ইনফিরিয়ার গুডসদের যেহেতু বলা আছে কেরোসিনকে, তাহলে এটা ঠিক। বাকি দুটো অপশন একবার বলে দেখো, বলছে ওভার টাইম দেয়ার ইজ এ ডিক্লাইন ইন কোয়ালিটি অফ কেরোসিন। তার কোনো মানে নেই, কেরোসিন ইনফিরিয়ার গুড মানে তার যে কোয়ালিটি পড়ে যাচ্ছে তার কোনো মানে নেই। ইকোনমিতে এই কোয়ালিটির সঙ্গে ইনফিরিয়ার গুড হওয়ার কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, গভর্নমেন্ট নিডস টু স্টপ সাবসিডাইজেস অন কেরোসিন। এটারও কোনো মানে সাবসিডি তো দেওয়া হয়, আমাদের যে রেশনে তো কেরোসিন দেওয়া হয়।
এটার কোনো মানে নেই। ইনফিরিয়ার গুডস মানেই তাকে সাবসিডি বন্ধ করে দিতে হবে, তার কোনো মানে নেই। বরং ইনফিরিয়ার গুডসের উপরই সাবসিডি বেশি করে দিতে হবে। তার কারণ ইনফিরিয়ার গুডসটাই হচ্ছে গরিব মানুষ বেশি ইউজ করবে, সেটাই ওদের সাবসিডাইজ রেটে দিতে হবে। গরিব মানুষরা হচ্ছে তোমার 40 টাকা বা 45 টাকা কেজি চাল কিনবে না, তারা কিন্তু এই 10-12 টাকা কেজি চালটাই কিনবে, সেটাই গভর্নমেন্টকে কী করতে হবে, সাবসিডাইজ প্রাইসে হচ্ছে 2 টাকা 3 টাকা বা 5 টাকা প্রাইসে দিতে হবে পার কিলো। এটা হচ্ছে ব্যাপার। ইনফিরিয়ার গুডসের উপরই সাবসিডি তোমাকে দিতে হবে, ইনফিরিয়ার গুডসের উপর সাবসিডি বন্ধ করলে হবে না। ব্র্যান্ডেড জিনিসের উপর সাবসিডি দিয়ে আচ্ছা সরকার বললো ঠিক আছে আমি তোমরা অ্যাপেলের ঘড়ি অ্যাপেলের ফোন কেনো, অ্যাপেলের যে ফোন 80,000 বা 1 লাখ টাকা দাম, সেখানে আমি সাবসিডি দিচ্ছি 50,000 টাকা তোমরা অ্যাপেলের ফোন কিনতে পারবে। কিছু লাভ হবে তাতে? কিছু লাভ হবে না, কারণ যে 50,000 টাকা খরচা করে ফোন কিনতে পারবে, 80,000 টাকা খরচা করে ফোন কিনতে পারবে। তো এটা হচ্ছে ব্যাপার, ইনফিরিয়ার গুডসের উপরই আমাকে সাবসিডি বেশি দিতে হবে। নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে যে ব্রেন্ট ইন্ডেক্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এটা একটু অন্য টাইপের কোশ্চেন তোমাদের মনে হতে পারে, মনে রাখবে ব্রেন্ট ইন্ডেক্স কি, সেটা হচ্ছে ক্রুড অয়েল প্রাইস। ক্রুড অয়েল প্রাইসের সঙ্গে রিলেটেড যে ইন্ডেক্স সেটাকে বলে ব্রেন্ট ইন্ডেক্স। নেক্সট 13 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ এ ফিক্সড কস্ট টু এ ম্যানুফ্যাকচারিং ফার্ম ইন দ্য শর্ট রান। কোনো একটা কোনো জিনিস যখন ম্যানুফ্যাকচার করবে তার কোন জিনিসটার হচ্ছে কস্টটা ফিক্সড কস্টের আন্ডারে পড়ে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স অন বিল্ডিং। ঠিক, এখানে তোকে বলেছি কি শর্ট রান, লং টার্মে নয়। লং টার্ম মানে দেখা যাবে 40-50 বছরের ব্যবধানে তুমি যদি দেখো তাহলে অবভিয়াসলি বিল্ডিংয়ের ইন্স্যুরেন্সের টাকার পরিমাণ বাড়বে, বাট শর্ট টার্মে একটা বিল্ডিংয়ের ইন্স্যুরেন্সের টাকার এমন কিছু হেরফের হবে না। নেক্সট 14 নম্বর কোশ্চেন, দ্য ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ফর ইনফিরিয়ার গুডস ইজ। ইনফিরিয়ার গুডস কি এক্ষুনি তোমাদের বলে দিয়েছি। এই দেখো এই টার্মগুলো কি ব্যাপার বলো তো, এগুলো হচ্ছে তোমার একটু থিওরি না পড়া থাকলে তোমাদের তো বুঝতে একটু অসুবিধা হবে। থিওরি তোমাদের পড়তে হবে, বা আমি যদি কোনোদিনও পড়াই তখন তোমাদের বলে দেবো। এখন আপাতত জেনে রাখো, সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ইনফিরিয়ার গুডসের জন্য হচ্ছে নেগেটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ দ্য ডিমান্ড, মিনিং দ্যাট ডিমান্ড ফলস অ্যাজ ইনকাম রাইজেস। ওকে, ইনকাম ইলাস্টিসিটি মানে তুমি কি বুঝলে, যে ডিমান্ড এবং ইনকামের হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ডিমান্ড ফল করলে ইনকাম রাইজ করবে। এটা ইনফিরিয়ার গুডসের ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে হয় না। একটু আগেই বলছিলাম তোমার ইনকাম যত বাড়বে ইনফিরিয়ার গুডসের প্রায় ডিমান্ড তোমার কমে যাবে। দ্য এভারেজ ফিক্সড কস্ট কার্ভ উইল অলওয়েজ বি। 15 নম্বর কোশ্চেন, এভারেজ ফিক্সড কস্ট কার্ভ, সঠিক উত্তর কী হবে? অপশন এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। 16 নম্বর কোশ্চেন, দ্য অ্যাভারেজ টোটাল কস্ট ইজ ডিক্লাইনিং দেন, সরি ইফ দ্য অ্যাভারেজ টোটাল কস্ট ইজ ডিক্লাইনিং দেন। সঠিক উত্তর হবে অপশন এ, হোয়েন দ্য মার্জিনাল কস্ট ইজ লেস দেন এভারেজ কস্ট মাস্ট বি ফলিং, হোয়েন মার্জিনাল কস্ট এক্সিডস এভারেজ কস্ট it must be rising, the marginal cost and average cost curves are related to each other। তো এটা সবসময় মনে রাখবে, যখন মার্জিনাল কস্ট কী হবে, এভারেজ কস্টের থেকে কম হবে, তখন কী হবে, এভারেজ কস্ট কমে যাবে। আর যখন মার্জিনাল কস্ট এভারেজ কস্টের থেকে বেশি হবে তখন কী হবে, তখন হচ্ছে আমার এভারেজ কস্ট বেড়ে যাবে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। 17 নম্বর কোশ্চেন, ডিমান্ড ফর এ কমোডিটি রেফার্স টু। ডিমান্ড বলতে কি বোঝাতে চাইছে? অপশন ডি, কোয়ান্টিটি ডিমান্ডেড এট সার্টেন প্রাইস ডিউরিং এনি পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। এই জিনিসটাই বোঝাতে চাইছে, আর কিছুই না। 18 নম্বর কোশ্চেন, রাইজ ইন প্রাইস অফ এ কমোডিটি মিনস। কোনো একটা জিনিসের যখন দাম বৃদ্ধি পাচ্ছে তার মানে কি বোঝা যাচ্ছে, আমরা সেটা থেকে কি বুঝতে পারছি? আমরা সেখান থেকে বুঝতে পারছি যে কি, অপশন ডি, ফল ইন দ্য ভ্যালু অফ কারেন্সি অ্যান্ড রাইজ ইন দ্য ভ্যালু অফ কমোডিটি। কোনো একটা জিনিসের যখন দাম বাড়ছে মানে আমাকে বলতে হবে কি, যে আমার আয়দার হচ্ছে আমার কি হচ্ছে, আমার কারেন্সির ভ্যালু কমে যাচ্ছে, মানে আমার টাকার পরিমাণ কমে যাচ্ছে, এবং আমার হচ্ছে যে কমোডিটিটা আছে কমোডিটির ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে। এটার কারণে আমার কি হচ্ছে, আমার জিনিসটার দাম বাড়ছে। মানে জিনিসটার দেখো, রাইজ ইন দ্য ভ্যালু অফ কমোডিটি মানে তোমরা ওয়ান টাইপ অফ বলতে পারো কমোডিটিটার ডিমান্ড বেড়ে যাচ্ছে, ভ্যালু অফ কমোডিটি বাড়ছে মানে কি, ডিমান্ড নিশ্চয়ই বাড়ছে। অথবা আমার কি হতে পারে, আমার যে কারেন্সি সেটাই ফল করে যাচ্ছে, সেটারই ভ্যালু ফল করে যাচ্ছে, ওই জন্য জিনিসটার দাম অটোমেটিক বেড়ে যাচ্ছে। আমার টাকার ভ্যালুটাই কমে যাচ্ছে, ওই জন্য দাম বেড়ে যাচ্ছে। ওই জন্য আগে জিনিসটা আমি 1 টাকায় পেতাম, এখন সেটা আমাকে 5 টাকায় দিয়ে কিনতে হচ্ছে, এই টাইপের ব্যাপার। One of the most significant fiscal policy objectives in India is to bring the revenue expenditures and the receipts to the same level. Which of the following steps will help to achieve that objective? কি বলা হচ্ছে যে আমার
যে আমি যে পরিমাণ রেভিনিউ পাচ্ছি এবং যে পরিমাণ রেভিনিউর পিছনে মানে যে পরিমাণ আমার টাকা খরচ হচ্ছে, রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে এবং রিসিভ হচ্ছে, সেটাকে একটা কি সেম লেভেলে আনতে হবে, নাহলে আমার কি হবে ফিসকাল ডেফিসিট হয়ে যাবে। তো সেটাকে করার জন্য আমাকে কি করতে হবে, সেই অবজেক্টটা পূরণ করার জন্য নিম্নলিখিতগুলোর মধ্যে কোন জিনিসটা করতে হবে দেখো। সঠিক উত্তর হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। 20 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ সাজেস্টেড মাইগ্রেশন টু অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং সিস্টেম ফর ফ্রম ক্যাশ বেসড অ্যাকাউন্টিং সিস্টেম ইন ইন্ডিয়া। সঠিক উত্তর হবে কি অপশন ডি, সি রঙ্গরাজন। 21 নম্বর কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং অ্যাকশনস বাই দ্য গভর্নমেন্ট। এবার এই অ্যাকশনগুলোর মধ্যে কি বলা হচ্ছে যে ইন কনটেক্সট অফ ইকোনমিক রিসেশন হুইচ ওয়ান অফ দ্য অ্যাবাভ অ্যাকশন ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ পার্ট অফ ফিসকাল স্টিমুলাস প্যাকেজ। ফিসকাল স্টিমুলাস মানে হচ্ছে তোমার ধরো কি হচ্ছে, ইকোনমিক রিসেশন হচ্ছে, মানে আমার দেখি হচ্ছে দেশের ইকোনমি পড়ে যাচ্ছে, তো আমাকে কি এমন কিছু করতে হবে যাতে কি হয়, যাতে আমার ইকোনমি এবার চাঙ্গা হয়, লোকে কোন জিনিসপত্র কিনতে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। তো মানুষকে জিনিসপত্র কিনতে আগ্রহী করতে পারবো আমরা কখন? সঠিক উত্তর হবে অপশন এ। দুটো আছে, কি একটা হচ্ছে কাটিং দ্য ট্যাক্স রেট, আমার ট্যাক্স রেট কমাতে হবে, তাহলে সাধারণ মানুষ জিনিস কিনতে ইচ্ছুক হবে, কারণ ট্যাক্স রেট কমিয়ে দিলে অবভিয়াসলি যে একজন ম্যানুফ্যাকচারার সেও কম খরচে জিনিসটাকে ম্যানুফ্যাকচার করতে পারবে, কেউ যদি বাইরে থেকে ওনারা জিনিসকে ইম্পোর্ট করে সেও কম টাকা ইম্পোর্ট করতে পারবে। আর কি হবে, ইনক্রিজিং দ্য গভর্নমেন্ট স্পেন্ডিং, মানে সরকারকে আরও বেশি বেশি করে খরচ করতে হবে পাবলিকের জন্য, যাতে পাবলিক আরও বেশি উদ্বুদ্ধ হয় জিনিসটা কিনতে। মানে এক প্রকার বলতে পারো তোমাদের হয়তো কিছুটা কি সাবসিডি একটু বাড়ানো, বিভিন্ন রকমভাবে গভর্নমেন্ট স্পেন্ড করতে পারে, সাবসিডি বাড়ানো, তোমাদেরকে একটু ভাতা টাতা দেওয়া, এই টাইপের ব্যাপার। এইগুলো করে কী হবে, এগুলো করে মানুষকে তুমি আরও মানে কি বলবো স্টিমুলেট করা, মানে মানুষকে তুমি আরও পুশ দিতে পারবে যে তুমি জিনিসপত্র কেনাকাটা করো। যেমন কিছুটা তোমরা বলতে পারো দুয়ারে সরকারে এবার দেখা যাচ্ছে যে সাধারণ আমাদের বাড়ির যে মা কাকিমাদেরকে বা দিদিদেরকে যে দেওয়া হচ্ছে, বোনেদেরকে দেওয়া হচ্ছে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা করে দেওয়া হচ্ছে। তো অবভিয়াসলি সেখানে কী হতো, সেখানে কিছুটা হলেও তাদের জিনিসপত্র কেনার দিকে একটু আগ্রহ বাড়বে, কারণ এটা তাদের সরকার থেকে দেওয়া হচ্ছে নিজেদের হাতে টাকা, এই টাইপের ব্যাপারটা। নেক্সট 22 নম্বর কোশ্চেন কি বলা আছে দেখো। 22 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং এজেন্সিজ ইজ রেসপন্সিবল ফর ফর্মুলেটিং দ্য ফিসকাল পলিসি ইন ইন্ডিয়া। তো এটা আই থিঙ্ক অনেকবার তোমাদেরকে বলেছি। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আইটেমস ইজ ক্লাসিফাইড অ্যাজ ক্যাপিটাল রিসিপ্ট ইন দ্য বাজেট ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বাজেট থেকে কোশ্চেন এসছে দেখো, ক্যাপিটাল রিসিপ্ট কাদেরকে বলা হচ্ছে? অপশন বি, দ্য বরোয়িংস মেড বাই দ্য গভর্নমেন্ট ফ্রম দ্য পাবলিক, মানে সরকার পাবলিকের কাছ থেকে যে টাকা পয়সা ধার নেয় তাদের গভর্নমেন্টের সিকিউরিটি বলো, বন্ড বিক্রি করে, যেভাবেই হোক, সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। 24 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টার্মস ইজ ইউজড ইন ইকোনমিক্স টু ডিনোট এ টেকনিক ফর অ্যাভয়েডিং এ রিস্ক বাই মেকিং এ কাউন্টারঅ্যাক্টিভ ট্রানজ্যাকশন। দাঁড়াও আমি একটু, হ্যাঁ, কাউন্টারঅ্যাক্টিভ ট্রানজ্যাকশন কি বলা হচ্ছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, হেজিং। 25 নম্বর কোশ্চেন, দ্য ইম্পর্টেন্স অফ ফিসকাল পলিসি ইন এ কান্ট্রি লাইক ইন্ডিয়া ইজ দ্যাট। আমাদের দেশে ফিসকাল পলিসির ইম্পর্টেন্স কি? তো দেখো এই কোশ্চেনগুলো তোমরা বুঝতেই পারছো, এখানে শর্ট স্প্যানে এত জিনিস পড়ে অবশ্যই বোঝানো সম্ভব নয়। এটার জন্য তোমাদেরকে আইদার নিজেদেরকে থিওরি পড়তে হবে, অথবা তোমাদেরকে কী করতে হবে, আমাদের যে পেড কোর্স আছে সেই পেড কোর্সে তোমরা জয়েন হও। সেই পেড কোর্সে তোমাদেরকে এগুলো সব পড়ানো হয়েছে, ভালো করে পড়ানো হয়েছে, সব পিডিএফ নোটস দেওয়া হয়েছে, ভালো করে ভিডিও লেকচার দেওয়া হয়েছে, সেগুলো তোমরা সেখান থেকে পড়ে বুঝতে পারবে। বাট ইউটিউবের শর্ট স্প্যানে কিন্তু এত জিনিস বোঝানো সম্ভব নয়। অপশান ডি এখানে সঠিক উত্তর হবে, অল অফ দ্য অ্যাবাভ। Question number 26, which of the following is not a part of revenue receipts for Government of India? Government of India revenue receipt এর পার্ট নয় কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রিসিপ্টস ফ্রম ডিসইনভেস্টমেন্ট অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিং। ডিসইনভেস্টমেন্ট মানে তোমরা বলতে পারো কিছুটা প্রাইভেটাইজেশন। পিএসইউগুলোকে যে প্রাইভেটাইজ করা হচ্ছে, সেই প্রাইভেটাইজ করার ফলে যে রিসিপ্ট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমাদের সরকারের রেভিনিউর মধ্যে ক্যালকুলেট হবে না। ঠিক আছে, দ্য রিসিপ্ট ফ্রম দ্য ডিসইনভেস্টমেন্ট অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিংস। Question number 27, which one of the following is a development expenditure?
ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কি? সঠিক উত্তর হচ্ছে অপশানে ইরিগেশন এক্সপেন্ডিচার। ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার মানে হচ্ছে কি? ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার মানে হচ্ছে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো সরাসরি ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত, তাদের পিছনে যে খরচা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। যেমন তোমার হচ্ছে এডুকেশন, হেলথ কেয়ার, সায়েন্টিফিক রিসার্চ, ইনফ্রাস্ট্রাকচার এটসেট্রা। আর নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে যেগুলো ওয়ান টাইপ অফ মানে খরচ হচ্ছে বাট সেগুলো সরাসরিভাবে আমাদের ডেভেলপমেন্টের সঙ্গে বা ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত নয়। যেমন ধরো অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, জুডিশিয়ারি, ডিফেন্স, এদেরকে যে স্যালারি দেওয়া হচ্ছে এটা পুরোপুরি ডাইরেক্টলি ডেভেলপমেন্টাল কাজ, ডেভেলপমেন্ট কোনো কাজ নয়, উন্নয়ন প্রকল্প নয়, বাট ইনডাইরেক্টলি সেটা কি করছে, আমাদের উন্নয়নে কাজ করছে, কারণ সেই এমপ্লয়িগুলো তো আমাদের দেশের জন্যই কাজ করছে না। কোশ্চেন নাম্বার 28, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ইকোনমিক ওভারহেড? এগুলোর মধ্যে কোনটা ইকোনমিক ওভারহেডের এক্সাম্পল নয়? ইকোনমিক ওভারহেডের এক্সাম্পল নয়, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কোল মাইন। ইকোনমিক ওভারহেড মানে হচ্ছে বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচারের ইনভেস্টমেন্ট, যেটা আমাদের কি করবে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথকে হেল্প করবে। তো কোল মাইনগুলো ঠিক তার মধ্যে পড়ে না, এটা কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নয়। বাকি রোডস অ্যান্ড রেলওয়ে, স্কুল, স্যানিটারি ফেসিলিটিস, এগুলো কিন্তু সব ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। কোশ্চেন নাম্বার 29, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডাজ নট ইনক্লুড? ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার সম্বন্ধে এক্ষুনি বললাম, সঠিক উত্তর কি হবে? অপশন বি, অপশন এ, ডিফেন্স এক্সপেন্ডিচার এর মধ্যে পড়ে না। Question number 30, which of the following statement is true about primary deficit? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ইট ইজ ডিফারেন্স বিটুইন ফিসক্যাল ডেফিসিট অ্যান্ড ইন্টারেস্ট পেমেন্ট। ফিসক্যাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট ইজ ইকুয়ালস টু প্রাইমারি ডেফিসিট। Question number 31, which of the following is the definition of a budget deficit? প্রাইমারি ডেফিসিট দেখলাম, বাজেট ডেফিসিটের ডেফিনেশন কি? বাজেট ডেফিসিটের ডেফিনেশন হচ্ছে অপশন ডি, এক্সেস অফ টোটাল এক্সপেন্ডিচার ওভার টোটাল রিসিপ্ট। আমাদের টোটাল আমি যত টাকা রিসিপ্ট পেয়েছি তার থেকে কত বেশি আমার এক্সপেন্ডিচার হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে বাজেট ডেফিসিট, বাজেটে ঘাটতি। বাজেটের ঘাটতি কখন হবে? আমি যত রেভিনিউ পেয়েছি তার থেকে খরচা বেশি করে ফেলেছি, তখন হবে। ইনকামের থেকে আমার এক্সপেন্ডিচার বেশি। কোশ্চেন নাম্বার 32, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ডেভেলপমেন্ট দ্যাট ক্যান অকার অ্যাজ এ রেজাল্ট অফ ডেফিসিট ফাইন্যান্সিং? সঠিক উত্তর অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 33, which of the following steps under the fiscal policy is an example for stabilizing the economy? ইকোনমিকে স্টেবিলাইজ করার জন্য কি করা হয়? অপশন এ, মেকিং পেমেন্ট টুয়ার্ডস আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বেনিফিট। কোশ্চেন নাম্বার 34, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেপস আন্ডার দ্য এটা কি, সরি কোশ্চেন রিপিট হয়ে গেছে, সরি। কোশ্চেন নাম্বার 35, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনক্লুডেড অ্যাজ এ পার্ট অফ ক্যাপিটাল বাজেট ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? ক্যাপিটাল বাজেটের মধ্যে কোনটা ইনক্লুড হচ্ছে? ইনক্লুড হচ্ছে কোনটা? ইনক্লুড হবে লোন প্রোভাইডেড টু ফরেন গভর্নমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, এক্সপেন্ডিচার মেড টুয়ার্ডস অ্যাকোয়ারিং এ ফরেন এয়ারক্রাফট, এগুলো সবই কিন্তু আমাদের ক্যাপিটাল বাজেটের মধ্যে ইনক্লুড হবে। কোশ্চেন নাম্বার 36 বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট এক্সপ্লেনেশন ফর ক্যাপিটাল গেইনস ট্যাক্স ইন ইন্ডিয়া? সঠিক উত্তর হবে অপশন সি, ইট ইজ এ ট্যাক্স লিভাইড অন দ্য প্রফিটস ফ্রম দ্য সেল অফ এ ক্যাপিটাল অ্যাসেট ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। কোশ্চেন নাম্বার 37 কি বলা হচ্ছে? নেক্সট কোশ্চেন নাম্বার 37 কি বলা হচ্ছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার আন্ডারটেকেন বাই দ্য গভর্নমেন্ট? এগেন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের কোশ্চেন, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 38 কি বলা হচ্ছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ ইন্ডিয়াজ ন্যাশনাল ডেট? মানে ভারতের জাতীয় ধার বলতে পারো আর কি, তার মধ্যে কোনটা পড়ছে না? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। গভর্নমেন্ট ডেট ইজ দ্য ডেট ওন্ড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। গভর্নমেন্ট কী করে জেনারেলি পাবলিকের কাছ থেকে বিভিন্ন বন্ড, সিকিউরিটি বন্ড, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এগুলো সব বিক্রি করে কি করে লোন নেয় আর কি। তো পেনশন স্কিম যেটা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পেনশন পলিসিজ আর নট ইনক্লুডেড ইন দিস। অপশন এখানে সঠিক উত্তর হবে।
কোশ্চেন নাম্বার 39 বলা আছে হুইচ অফ দ্য ফলোইং উইল নট কন্ট্রিবিউট টু এ হায়ার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। দেখো অপশনগুলো একটু দেখে নাও। অপশন বি 2 নম্বর 2 only, rise in export of software services. Question number 40, which of the following is true about the annual budget prepared by the government of India? আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যে অ্যানুয়াল বাজেট প্রিপেয়ার করা হয় সেটা সম্বন্ধে কোনটা সঠিক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি। সঠিক উত্তর কি হচ্ছে এখানে? অপশন বি দেখতে পেলে তোমরা, ইট ইজ এ পার্ট অফ ফিসক্যাল পলিসি অফ দ্য গভর্নমেন্ট। অ্যানুয়াল বাজেট প্রিপেয়ার, অ্যানুয়াল বাজেট সম্বন্ধে কোনটা হচ্ছে সঠিক? যে ইট ইজ এ পার্ট অফ ফিসক্যাল পলিসি অফ দ্য গভর্নমেন্ট। এটা মানি সেভিং পলিসিরও পার্ট নয়, বা মনিটারি পলিসিরও পার্ট নয়, বা কমার্শিয়াল পলিসিরও পার্ট নয়, এটা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 41 কি বলা হচ্ছে? কোশ্চেন নাম্বার 41 বলা হচ্ছে কনসিডার দ্য ফলোইং। এগুলোর মধ্যে কি বলছে? হুইচ অফ দিস আর দ্য কম্পোনেন্টস অফ ইন্টারনাল ডেট। ইন্টারনাল ডেট মানে দেশের ভিতরের মধ্যে যে ধার আর কি, বিদেশের কাছ থেকে, মানে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে যে ধার নয়, বাইরের ধার মানে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোকে ধার, মানে যে কোনো দেশ ধার নেয়। সঠিক উত্তর কি হবে? অপশন ডি 1, 2, 3। ট্রেজারি বিল, মার্কেট বরোয়িং, স্পেশাল সিকিউরিটিজ ইস্যুড বাই আরবিআই, এটা কোনোটাই আমাদের ইন্টারনাল ডেটের কম্পোনেন্ট নয়। ঠিক আছে, ট্রেজারি বিল তো, আচ্ছা ট্রেজারি বিল তোমরা জানো কিনা জানি না। ট্রেজারি বিল কি করা হয়? এটা হচ্ছে আমাদের শর্ট টার্মে টাকা তোলার জন্য এটাকে দেওয়া হয়। ট্রেজারি বিলের হচ্ছে তোমার যে পিরিয়ডগুলো থাকে, পিরিয়ডগুলো কীরকম থাকে? 91 ডেজ, 182 ডেজ বা 364 ডেজ। এইভাবে ট্রেজারি বিলকে ইস্যু করা হয়। ট্রেজারি বিলকে ডিসকাউন্টেড রেটে ইস্যু করা হয়। তুমি 1000 টাকা ট্রেজারি বিল হয়তো 900 টাকায় কিনলে, না সরি ওটা ট্রেজারি বিল না, আমি উল্টো বলছি। ট্রেজারি বিলে হচ্ছে কি করা হয়? ট্রেজারি বিল হচ্ছে আমাদের, ঠিক আছে, না ঠিকই আছে, সরি ঠিকই বলছিলাম, যে এখানে কি করে ডিসকাউন্টেড রেটে দেওয়া হয় ট্রেজারি বিলকে। মানে 10,000 টাকার ট্রেজারি বিল তোমাকে ইস্যু করে দেওয়া হলো 9,000 টাকায়, তুমি সেটাকে নিয়ে রেখে দেওয়া, হোল্ড করলে, হোল্ড করার পর তুমি আবার যখন সরকারকে বিক্রি করবে 10,000 টাকা পেয়ে যাবে। তো এটাই তোমার প্রফিট হয়। এটাই হচ্ছে আমাদের কি? ট্রেজারি বিল। কোশ্চেন নাম্বার 42 কি বলা হচ্ছে? ইন ইন্ডিয়া ডেফিসিট ফাইন্যান্সিং ইজ ইউজড ফর রেজিং রিসোর্সেস ফর। ডেফিসিট ফাইন্যান্সিং কোন কোন জিনিসের জন্য টাকা তোলার, মানে রিসোর্সেস কালেক্ট করার জন্য বা টাকা কালেক্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ 4 অনলি, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, বাকি কোনো কিছুর জন্য নয়। Question number 43, deficit financing leads to inflation in general, but it can be checked if। ডেফিসিট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, মূল্য বৃদ্ধি হয়, বা এটাকে চেক করা যেতে পারে কিসের মাধ্যমে? অপশনসগুলো একবার দেখে নাও চট করে। সঠিক উত্তর হবে কি? অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি করতে পারে? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার লিডস টু ইনক্রিজ ইন দ্য এগ্রিগেট সাপ্লাই ইন রেশিও অফ এগ্রিগেট ডিমান্ড। অনলি এগ্রিগেট ডিমান্ড ইজ ইনক্রিজড, অল দ্য এক্সপেন্ডিচার ইজ ডিনোটেড ন্যাশনাল ডেট পেমেন্ট অনলি, অল অফ দ্য অ্যাবাভ। তো এখানে আমি বারবার করে বলছি, কিছু কিছু কোশ্চেন তোমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে যদি থিওরি না জানা থাকে। তো ওই জন্য আমি তোমাদেরকে বলবো, কারণ দেখো এই ফিসকাল পলিসি কিন্তু একটু কঠিন চ্যাপ্টার। ফিসকাল পলিসি চ্যাপ্টারটা কিন্তু একটু কঠিন চ্যাপ্টার, সেই জন্য এটাকে লাস্টের দিকে রাখা হয়েছে। প্রথম দিকে ভালো ভালো চ্যাপ্টারগুলোকে, ইজি চ্যাপ্টারগুলোকে করানো হয়েছে। ফিসকাল পলিসিটা একটু ভালো করে পড়বে, পড়ার পরেই কোশ্চেনগুলো করবে, নাহলে কিন্তু ধরতে পারবে না। কোশ্চেন নাম্বার 44, হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর এক্সাম্পল অফ ট্রান্সফার পেমেন্টস। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1, 2, 1, 3 and 4, আনএমপ্লয়মেন্ট অ্যালায়েন্সেস, সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট, ওল্ড এজ পেনশন। স্যালারি কখনো হচ্ছে আমাদের পেমেন্ট, ট্রান্সফার পেমেন্টের মধ্যে পড়ে না। এখানে ট্রান্সফার পেমেন্ট মানে কি বোঝানো হয়? ট্রান্সফার পেমেন্ট মানে হচ্ছে সেই পরিমাণ টাকা বা সেই পেমেন্ট যেটা সরকার তোমাকে, মানে কি বলো, কিছুটা কোনো কিছুর বিনিময় না, এমনি এমনি তোমাকে দেবে, মানে তোমার কাছ থেকে কিছু নেবে না। আনএমপ্লয়মেন্ট অ্যালায়েন্স কি? তুমি আনএমপ্লয়েড, তোমাকে ভাতা প্রদান করছে, এটার জন্য তোমার কাছ থেকে সে কিছু এক্সপেক্ট করছে না। সোশ্যাল সিকিউরিটি পেমেন্টও সেরকম। ওল্ড এজ পেনশনও কি? তুমি পেনশনের পিরিয়ডে কি কেউ কাজ করে না, পেনশন পিরিয়ডে তুমি ঘরে বসে পেনশন নিচ্ছ। পেমেন্টের জন্য কি হচ্ছে? সরকার তোমার কাছ থেকে তোমার এফোর্ট নিচ্ছে, তোমাকে গভর্নমেন্টের আন্ডারে সার্ভ করতে হচ্ছে, তাই এটা এর আন্ডারে পড়ছে না। এছাড়া স্টুডেন্ট গ্র্যান্ট,
বা আমাদের ফার্মারদেরকে যে সাবসিডিজ দেওয়া হয় বা যে ভর্তুকি, শুধু ফার্মারদের না, যে কোনো কাউকে যে ভর্তুকি দেওয়া হয়, ছাত্রদেরকে যে অনুদান দেওয়া হয়, যে কোনো ধরনের ভাতা বা অনুদান, এগুলো কি, এগুলো সব হচ্ছে আমাদের ট্রান্সফার পেমেন্টের এক্সাম্পল। কোশ্চেন নাম্বার 45 কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস দ্য কারেক্ট সিনারিও ইফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফেলস টু পাস দ্য বাজেট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি বাজেটটা পাস করতে ফেল করে যায় কোনো কারণে, তখন কি হবে? এটা মানে একটু পলিটি ঘেঁষা কোশ্চেন হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন এ, দ্য এন্টায়ার কাউন্সিল অফ মিনিস্টার্স হ্যাভ রিজাইন্ড অ্যান্ড দ্য গভর্নমেন্ট ফলস ডাউন। Question number 46, which of the following is the correct meaning of revenue budget? সঠিক উত্তর হবে কি অপশন বি, ইট ইজ দ্য টোটাল রেভিনিউ ডেফিসিট এক্সক্লুডিং গ্র্যান্টস ইন এড টু ক্রিয়েট অ্যাসেট ফর স্টেটস। রেভিনিউ ডেফিসিট মানে বুঝতেই পারছো কি, যে তোমার খরচাটা আয়ের থেকে কত বেশি হয়ে গিয়েছে। এক্সক্লুডিং গ্র্যান্ট ইন এড মানে এবার সেখান থেকে যে অনুদানগুলো আছে, সেই অনুদানগুলো তোমাকে বাদ দিতে হবে। অনুদান বাদ দিয়ে তোমার যে বাড়তি খরচাটা হয়েছে সেটাকে বলা হবে কি রেভিনিউ বাজেট। Question number 47, the concept which tries to ascertain the actual deficit in the revenue account after adjusting for expenditure of capital nature is termed as. সঠিক উত্তর হবে অপশন বি, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। Question number 48, second demonetization of currency notes in independent India took place during the tenure of Dash as Minister of Finance, Government of India. Second demonetization, সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হবে অপশন এ, এইচ এম পাটেল। দ্য জনতা পার্টি কোয়ালিশন গভর্নমেন্ট লেড বাই মোরারজি দেসাই demonetized the currency notes of rupees 1000, rupees 5000, rupees 10,000 on January 16, 1978 to curb counterfeit currency and black money. The finance minister was হরিভাই এম পাটেল অ্যাট দ্যাট টাইম। তখন কি ছিল, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা নোট ছিল, সেই নোটগুলোকে উনি কি করেন, ডিমনিটাইজ করে দিয়েছিলেন, একই সেম ব্ল্যাক মানিকে রোখার জন্য। কোশ্চেন নাম্বার 49, India's first long-term fiscal policy was adopted during the tenure of. সঠিক উত্তর হবে অপশন সি, বিশ্বনাথ প্রতাপ সিং, জানুয়ারি 1986 এটা হয়েছিল। আর ডক্টর মনমোহন সিং যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন তখন কি হয়েছিল, তখন আমাদের এলপিজি মডেল নেওয়া হয়েছিল, ইকোনমিক রিফর্মস। ঠিক আছে, এটাও মনে রাখবে, এটা আমাদের কোশ্চেন দেয়। আর সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন, আমি নরসিমহা রাও, কারেক্ট, সেই সময় প্রাইম মিনিস্টার ছিলেন নরসিমহা রাও। কোশ্চেন নাম্বার 50, দ্য ফাইন্যান্স কমিশন হ্যাজ ইউজড ফরেস্ট কভার অ্যাজ এ ক্রাইটেরিয়া ফর হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস ইন ইন্ডিয়া। কততম ফাইন্যান্স কমিশন এই জিনিসটা করেছিল? সঠিক উত্তর হচ্ছে 14th ফাইন্যান্স কমিশন has broad parameters of population and changes in population since income, distance, forest cover and area. এখানে লেখাটা একটু ভুল আছে মনে হচ্ছে। In recommending horizontal distribution, the 14th Finance Commission has used broad parameters of population and changes of populations, income, changes of population since আছে, এটা বলতে চাইছে, income, distance, forest cover and area, এইগুলোকে। এখন বর্তমানে কততম আছে? এখন বর্তমানে 15th ফাইন্যান্স কমিশন আছে। Question number 51, which of one of the following measures is not likely to aid in improving India's balance of payment position? BOP এর কথা এখানে তুলে ধরা হয়েছে। ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি জানো তো? এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এই জিনিসটা। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, লিভাইং অফ হায়ার ডিউটিজ অন এক্সপোর্ট। তুমি যদি এক্সপোর্ট, আমার যত এক্সপোর্ট থেকে আমার ইনকাম যত বেশি হবে, তত তুমি কি করতে পারবে, তত আমার ব্যালেন্স অফ পেমেন্ট ইমপ্রুভ হবে। এবার তুমি যদি এক্সপোর্টের উপরে হচ্ছে বেশি করে এক্সপোর্ট ডিউটি চাপাও, এক্সপোর্ট ডিউটি মানে বেশি করে ট্যাক্স চাপাতে থাকো, তাহলে কি এক্সপোর্ট থেকে ইনকামটা থাকবে? তুমি যদি ট্যাক্স চাপেই সব টাকা কেটে নাও। ওটা যেমন হচ্ছে, ইম্পোজিশন অফ হায়ার ডিউটিজ অন ট্যাক্স ইজ নট লাইকলি টু হেল্প ইন ইমপ্রুভিং ইন্ডিয়াস ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন। কোশ্চেন নাম্বার 52 বলা হচ্ছে, উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান ইকোনমি কনসিডার দ্য ফলোইং। Which of the above is or are components of monetary policy? এটা একটা ভালো কোশ্চেন দিয়েছে। মনিটারি পলিসির কম্পোনেন্ট কোনগুলো? ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে অপশন সি 1 and 2, ব্যাংক রেট,
অ্যান্ড ওপেন মার্কেট অপারেশন। পাবলিক ডেট বা পাবলিক রেভিনিউ এরা কিন্তু মনিটারি পলিসির মধ্যে পড়ে না। আর কে কে আছে আমাদের মনিটারি পলিসির মধ্যে? রেপো রেট এবং রিভার্স রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, ওপেন মার্কেট অপারেশন, এসএলআর মানে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, ব্যাংক রেট, এই জিনিসগুলো এর মধ্যে পড়ে। দেখো এইগুলো আমি ইন্ডিভিজুয়ালি কিন্তু কোনটা কি, সিআরআর কি, রেপো রিভার্স রেপো কি, এসএলআর কি, ব্যাংক রেট কি, এগুলো কিন্তু আমি এর আগের বিভিন্ন মক পেপারে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করেছি। কোশ্চেন নাম্বার 53 হচ্ছে দ্য ফার্স্ট ফেজ অফ লিবারালাইজেশন ওয়াজ ইনিশিয়েটেড ইন ইন্ডিয়া আন্ডার দ্য রেজিমে অফ, বলে দিয়েছি অলরেডি, পিভি নরসিমহা রাও যে সময় এলপিজি মডেল এসেছিল, এবং মনমোহন সিং সেই সময় আমাদের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন 1991-এ। কোশ্চেন নাম্বার 54, ইকোনমিক সার্ভে ইন ইন্ডিয়া ইজ পাবলিশড বাই, ইকোনমিক সার্ভে কে পাবলিশ করে? অপশন সি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সঠিক উত্তর হচ্ছে ফিসকাল পলিসি ইন ইন্ডিয়া ইজ ফর্মুলেটেড বাই, অপশন সি, ফাইন্যান্স মিনিস্ট্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 55 হচ্ছে ফিসকাল পলিসি ইন ইন্ডিয়া ইজ ফর্মুলেটেড বাই। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফাইন্যান্স মিনিস্টার। কোশ্চেন নাম্বার 56, ইফ উই ডিডাক্ট গ্র্যান্টস টু স্টেট ফর দ্য ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেটস ফ্রম রেভিনিউ ডেফিসিট উই অ্যারাইভ অ্যাট। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। কি করতে হবে? আমাকে হচ্ছে ক্যাপিটাল ক্রিয়েশনের জন্য যে স্টেটকে যে বিভিন্ন গ্র্যান্ট দেওয়া হচ্ছে সেটাকে বাদ দিতে হবে। কি থেকে? রেভিনিউ ডেফিসিট থেকে। কোশ্চেন নাম্বার 57 কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 57 বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট আইটেম অফ এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন রেভিনিউ অ্যাকাউন্ট। আমাদের রেভিনিউ অ্যাকাউন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সব থেকে বেশি খরচা করে কোথায় জানো কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইন্টারেস্ট পেমেন্ট। ইন্টারেস্ট দিয়ে দেয় তোমাদেরকে, সেই ইন্টারেস্টের টাকা দেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্টের সব থেকে বেশি কি হয়? সব থেকে বেশি খরচা হয়। কোশ্চেন নাম্বার 58, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ক্যাপিটাল রিসিপ্ট ইন গভর্নমেন্ট বাজেট। ক্যাপিটাল রিসিপ্টের একটা কোশ্চেন অলরেডি তোমাদের করেছি, সঠিক উত্তর হবে অপশন সি, বরোয়িং অফ দ্য গভর্নমেন্ট ফর পাবলিক। কোশ্চেন নাম্বার 59, ইকুয়ালিটি ইন এ কান্ট্রি ক্যান বি বেস্ট ব্রট থ্রু। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রিগ্রেসিভ এক্সপেন্ডিচার। রিগ্রেসিভ ট্যাক্সেশন আছে, প্রোগ্রেসিভ ট্যাক্সেশন আছে। রিগ্রেসিভ ট্যাক্সেশন মানে যেখানে ট্যাক্স সব ক্ষেত্রে সমান হবে। প্রোগ্রেসিভ ট্যাক্সেশন মানে যে ক্ষেত্রে ট্যাক্সের বিভিন্ন স্ল্যাব থাকবে, ঠিক আছে? সেরকমভাবে প্রোগ্রেসিভ এক্সপেন্ডিচার আছে, রিগ্রেসিভ এক্সপেন্ডিচার আছে, এগুলো সব থিওরি তোমাদেরকে পড়ানো হবে। কোশ্চেন নাম্বার 60, ফিসকাল ডেফিসিট ইন এ ইউনিয়ন বাজেট ইজ ইকুয়াল টু। ফিসকাল ডেফিসিটকে আমি অলরেডি বলে দিয়েছি, দ্য ডিফারেন্স নেট ইনক্রিজ ইন দ্য ইন্টারনাল এক্সটার্নাল বরোয়িং। ফিসকাল ডেফিসিটের এখানে কোশ্চেন অ্যান্সারটা ভুল আছে, এটা অপশন বি সঠিক উত্তর হবে। দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট এক্সপেন্ডিচার অ্যান্ড কারেন্ট রেভিনিউ, এটাকে ফিসকাল ডেফিসিট বলা হচ্ছে। ইন্টারনাল এবং এক্সটার্নাল বরোয়িংটাকে যে ইনক্রিজ হচ্ছে সেটাকে ঠিক ফিসকাল ডেফিসিটের মধ্যে ধরা যাবে, মানে বলা এক্সাম্পলটা ঠিক হচ্ছে না, এটা মানে কনফিউজিং কোশ্চেন দিয়ে দিয়েছে। মানে আমি কিন্তু বলবো অপশন বিটা আই থিঙ্ক মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে। অ্যাকচুয়ালি ডেফিসিট অবশ্য এখানে আবার ব্যাপার আছে অনেক রকম। ডেফিসিট তখনই হতে পারে যদি আমার এক্সপেন্ডিচার আমার রেভিনিউর থেকে বেশি হয়ে যায়। শুধু ডিফারেন্সটাকেই আমি যে ডেফিসিট বলতে পারবো তার কোনো মানে নেই, কিন্তু আমার মনে হচ্ছে আমি বলবো অপশন বি সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 60 হচ্ছে ফিসকাল ডেফিসিট ইমপ্লাইজ। আবার দেখো ফিসকাল ডেফিসিটের একটা এক্সাম্পল এসে গিয়েছে, সঠিক উত্তর অপশন এ, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট প্লাস রিকভারি অফ লোনস প্লাস রিসিপ্ট ফ্রম ডিসইনভেস্টমেন্ট। Question number 62, Fiscal Responsibility and Budget Management Act was passed to keep check on FRBMA। এটা পাস হয়েছিল কিসের জন্য? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বোথ ফিসকাল ডেফিসিট এবং রেভিনিউ ডেফিসিটকে চেক করার জন্য। কোশ্চেন নাম্বার 62, অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনস অফ FRBM Act 2003 and FRBM Rules 2004, the government is under obligation to present the 3 statements before the parliament along with annual budget। এগুলোর মধ্যে কোনটা তার মধ্যে পড়ছে না? সঠিক উত্তর হবে অপশন ডি, শর্ট টার্ম ফিসকাল পলিসি স্টেটমেন্ট। 64, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অর আর দ্য কম্পোনেন্ট অফ পাবলিক ডেপ্ট।
সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি 1, 2 and 3 সবগুলোই পাবলিক ডেপ্টের মধ্যেই পড়ছে। পাবলিক বরোয়িং, ট্রেজারি বিল, সিকিউরিটি ইস্যুড বাই আরবিআই। কারণ ট্রেজারি বিল বিক্রি করেও সরকার পাবলিকের কাছ থেকে টাকা ধার নিচ্ছে, আরবিআই যে সিকিউরিটি বন্ড সেটা বিক্রি করেও সরকার সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, আর পাবলিক বরোয়িং তো অবভিয়াসলি সেখানে তো টাকা তো নিচ্ছেই সরকার, তোমরা যে ব্যাংকে টাকা জমা রাখছো। Question number 65. Which of the following development can occur in an economy due to deficit financing? ডেফিসিট ফাইন্যান্সিং এর পরে তোমার হয়ে যায় আর কি বলে ইনফ্লেশন রাইজ করে, তোমাদের এক্ষুনি তো বলেইছিলাম। তার সঙ্গে আর কি কি হয়? গভর্নমেন্টের ডেপ্ট বেড়ে যায় এবং তার সঙ্গে আমাদের মানি সাপ্লাইও ইনক্রিজ হয়ে যায়। কারেন্ট ইমপ্রুভমেন্ট ইন কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, সেটাতে কোনো ব্যাপার হয় না। 1, 2, 3 সঠিক উত্তর। 66 হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আইটেমস আর ইনক্লুডেড ইন রেভিনিউ রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্টের মধ্যে কোনগুলো ইনক্লুড হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1 and 2, ট্যাক্স রেভিনিউ অ্যান্ড নন ট্যাক্স রেভিনিউ। বাকি তোমার রিকভারি লোন আর বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস এগুলো রেভিনিউ রিসিপ্টের মধ্যে ঢুকছে না। 67. Which of the following is not a component of revenue receipt of the union government? বলেই দিয়েছি অলরেডি, ডিসইনভেস্টমেন্ট রিসিপ্ট মানে প্রাইভেটাইজেশন করে যে রিসিপ্ট পাওয়া যায় সেটা আমাদের রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়ে না। 68. Every year the economic survey is compiled by ইকোনমিক সার্ভে কে করে? তোমরা সকলেই জানো অপশন ডি, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। কোশ্চেন নাম্বার 69. উইথ রেফারেন্স টু রেভিনিউ ডেফিসিট কনসিডার দ্য ফলোয়িং স্টেপ। এটা তোমরা নিজেরা করো, রেভিনিউ ডেফিসিট থেকে অনেকগুলো কোশ্চেন তোমাদেরকে আমি অলরেডি করিয়ে দিয়েছি। অপশন এ সঠিক উত্তর। আজকের লাস্ট কোশ্চেন, বাজেট ডেফিসিট মে লিড টু। বাজেট ডেফিসিট হলে কি হতে পারে? অপশন বি 1, 2 and 3 আমাদের ইন্টারেস্ট রেট বাড়তে পারে, আমাদের কারেন্সির ভ্যালু কমে যেতে পারে এবং আমাদের কারেন্সি সার্কুলেশন ইনক্রিজ হতে পারে। ঠিক আছে, বাজেটে যদি আমার ঘাটতি হয়ে যায় তখন কি অবভিয়াসলি আমার ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। বেশি চড়া সুদে হচ্ছে সরকার তোমাকে ইন্টারেস্ট রেট মানে চড়া সুদে তোমাকে লোন দিতে থাকবে সরকার, তোমার কারেন্সি টাকার ভ্যালু কমে যাবে কারণ তোমার বাজেটের ঘাটতি হয়ে গিয়েছে এবং কারেন্সি সার্কুলেশন আমার ইনক্রিজ হবে। 1, 2 and 3 এগুলো প্রত্যেকটাই কি হবে? প্রত্যেকটা আমার সঠিক উত্তর হয়ে যাবে। রাইজ ইন ইন্টারেস্ট রেট মানে লোনের ক্ষেত্রে, কিন্তু আবার তুমি ভেবো না যে বাজেট ডেফিসিট হয়ে গেছে মানে হচ্ছে সরকার চয়ে করছে, আমার জিপিএফ পিপিএফে বা তোমার এফডিতে হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিচ্ছে না। এফডিতে ইন্টারেস্ট রেট তখন বাড়বে যখন সরকারের কাছে টাকা থাকবে। ইন্টারেস্ট রেট বাড়ানো মানে তোমার লোনের উপর ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, তুমি যে লোন নিচ্ছ। ওকে, তো এই ছিল আজকের কোশ্চেন। আশা করি তোমাদের কোশ্চেনগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশনসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।